আর আমি বলছি কেন বাদ হবে? আমার প্রশ্ন, কেন বাদ হবে? যখন আমি কথা বলেছি, হাসি মুখে কথা বলেছি অফিসারের সাথে, কিন্তু আসবার সময় এটাও হাসি মুখে বলে এসেছি যে আমরা যদি একটা লোকের নাম বাদ পড়ে বৈধ ভোটারের, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কোর্টে যাব, আপনাকেও কোর্টে টেনে নিয়ে যাব। আমি আর 5টা মিনিট টাইম নেবো, এসআইআর নিয়ে। দুদিন আগে ওখানে গিয়েছিলাম, যেটা শুনেছি অফিসারের সাথে, যেটা কথা বলে যেটা পেয়েছি সেটা জানাচ্ছি। যদি কারো হিয়ারিং এ, মায়েরা ভেতরে চলে আসুন না, চলে আসুন ভেতরে, ভলেন্টিয়ার। যদি কারো হিয়ারিং এ নাম বাদ পড়ে, ধরে নিচ্ছি, আমি ধরবো, আমার বিশ্বাস কারো নাম বাদ পড়বে না, বিকজ অফ আর্টিকেল 326 আওয়ার কনস্টিটিউশনাল রাইট। আমার সাংবিধানিক অধিকার 326, ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আমি ভোটাধিকার পাবো, আমার ভোটার লিস্টে নাম থাকবে, এটা আমি বিশ্বাস করব। তারপরেও বলছি, যদি কারো ভোটার লিস্টে নাম বাদ পড়ে, তাহলে কি হবে? আপনাকে একটা কারণ জানানো হবে। শুনে রাখুন, যদি আজ ধরছে আপনার ভোটার লিস্টে নাম বাদ পড়ে গেছে, তাহলে আপনাকে কি হবে? কারণ জানাবে, কি কারণে আপনার এটা রিজেক্ট করা হলো। 1000 মানুষের নামে যদি হয় বাদ পড়ে, আর একজন পড়ে, আর 1 লাখ বাদ পড়ে, যাই হোক না কেন, কারণ আপনাকে জানাবে, এই কারণে আপনার নামটা বাদ পড়লো। সেই কারণ জানানোর পরে 3টে আপনি অপশন পাবেন। ফার্স্ট অপশন, ডিস্ট্রিক্ট লেভেলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যে এটা আপনার ভুল ভাবে হয়েছে, আপনি শর্টওয়ার্ডিং ডকুমেন্টস দিয়ে। সেখানেও যদি না হয়, সেকেন্ড অপশন, সিও লেভেলে, সিও অফিসে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। থার্ড অপশন, ওখানে হলো না, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আছে, আপনার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবে। কিন্তু প্রশ্ন এটাই, আপনি হিয়ারিং এ যাচ্ছেন, আজকে তো গেলেন, আজকে যাচ্ছেন, আপনি আজকেই জানানোর দরকার ছিল যে আপনার নামটা বাদ পড়লো কি। বাদ পড়বে না আমার বিশ্বাস। যদি বাদ পড়ে আজকে আপনাকে জানিয়ে দেওয়া হোক যে এই কারণে আপনার নামটা বাদ পড়লো, কিন্তু ওটা জানাচ্ছে না কেন, এটাতে একটা গভীর ষড়যন্ত্র আছে। ধরে নিলাম একজনের নাম বাদ পড়েছে, কি কারণে নাম বাদ পড়েছে? ও জন্ম সার্টিফিকেট দেখাতে পারেনি, কোনো এভিডেন্স দেখাতে পারেনি, আমি ধরে নিচ্ছি। তাহলে সে কি করবে? ওই কাগজটা খুঁজে বার করবে, বার করে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ পাবে। 14 তারিখে লিস্ট পাবলিশ হবে, 14ই ফেব্রুয়ারি। আর 10ই ফেব্রুয়ারি যদি আপনাকে বলা হয়, সবাইকে 10ই ফেব্রুয়ারি যদি বলা হয় যে তোমাদের এতজনের নাম বাদ পড়েছে, তাহলে তখন হুড়োহুড়ি করবেন, হই হই করবেন, না নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার অ্যাপ্লিকেশন করে নামটা আনবেন? এখানে একটা বড় রহস্য আছে। এই রহস্যের কথা বিজেপিও বলছে না, তৃণমূলও বলছে না। কারণ কি? এরা মিলেমিশে একাকার হয়েছে আপনাকে আমাকে বোকা বানানোর জন্য। আর এটা বলে যাচ্ছি, ওয়াকফ মানবো না করতে করতে যেভাবে ওয়াকফটাকে মেনে নিয়েছে, আর এই মমতা ব্যানার্জি এসআইআর এর নামে বিপদ পশ্চিম বাংলায় ডেকে নিয়ে এসে, যেটাও মাথায় রাখবেন, মিলিয়ে নেবেন। আজকে ওই বিডিও অফিসে গিয়ে গেট ঠেলাঠেলি তো নাটক, ওইগুলো নাটক মিলিয়ে নেবেন। এই মমতা ব্যানার্জি সমস্তটাই নাগপুরের আরএসএস এর কথা শুনে চলছে, এটা মাথায় ঢুকিয়ে নেবেন আপনারা। তাহলে আপনার আমার যদি কারো রিজেক্ট হয়, আমাকে তো জানাবে, নির্বাচন কমিশন বলছে। আমি বলছি তাহলে এতটা জানিয়ে দিচ্ছেন না কেন? নির্বাচন কমিশনের অফিসাররা বলছেন যে আমরা বারবার ডিস্ট্রিক্টকে বলছি, যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে দরকার লাগলে সাথে সাথে জানিয়ে দাও, তাও জানাচ্ছেন না কেন? বিডিও অফিসটা কন্ট্রোল করে কে? নির্বাচন কমিশন, ভারত সরকার না পশ্চিমবঙ্গ সরকার? বুঝতে পারছেন? কন্ট্রোল করে পশ্চিমবঙ্গ সরকার, স্টাফ গুলো পশ্চিমবাংলা সরকারের। সুতরাং কোন জায়গা থেকে একটা থ্রেট বা ভয় দেখিয়ে রাখা হয়েছে যে এখন ঘোষণা করবে না। বুঝতে পারছেন? তাহলে ক্ষতিটা কে বেশি করতে চাইছে? বিজেপি তো করতে চাইছেই, কিন্তু বিজেপির সাথটা কে দিচ্ছে? এই তৃণমূল দিচ্ছে। ওই জন্যই নওশাদ সিদ্দিকী বিজেপি আর তৃণমূলের এই নোংরামিটা এক্সপোজ করে দেয়, তাই নওশাদ সিদ্দিকী দোষী হয়ে যায়। নওশাদ সিদ্দিকী নামে নওশাদ সিদ্দিকী কি করছে এগুলো ধরতে গিয়েছিলাম, তো অ্যাকচুয়াল রহস্যটা ধরতে হবে না। এখন আমার বুকে একটু বল এসেছে, কেন বলুন তো?
যে আমাকে যদি বাতিল করে দেয় ভোটার লিস্টে নাম, আমার কাছে একটা কাগজ আসবে কেন কি কারণে আমাকে বাতিল করেছে, বুকে বল থাকবে না? আমরা কেউ কি কাঁটাতার পার করে এসেছি নাকি? আমরা কি বিদেশি নাগরিক নাকি? যে কারণেই বাতিল করুক না, যদি করে আমি বলছি করবে না, আমার আশা করবে না, আইন বলছে করবে না, তারপরেও বদমাইশি করে যদি করে আমাকে কারণটা দেখাচ্ছে, আমি একটু হলেও বুকে বল পেয়েছি, ওই কারণটাকে আমি চ্যালেঞ্জ করে প্রথম দু জায়গায় যেতে পারি, ডিস্ট্রিক্টে, সিএওতে। দু জায়গায় যদি রিজেক্ট হয়, তারপরে তো আপনাদের বিধায়ক আছে শুধু ভাঙড়ের মানুষের জন্য নয়। যদি আজ থেকে কেউ বলে ভাঙড়ের বিধায়ক কি বলছে কি করছে, আপনারা বলবেন আমাদের বিধায়ক শুধু ভাঙড়ের নয়, রাজ্যের মানুষের জন্য লড়াই করছে। রাজ্যের মুসলমান, দলিত, আদিবাসী, রাজ্যের ভোটারদের জন্য লড়াই করছে, এটা জোর গলায় আপনারা বলবেন। এই নাটকটা তাহলে চলছে, বুঝতে পারছেন? প্রথমে তাহলে 1000 কম্পিউটার অপারেটর না দিয়ে আমাদের ক্ষতি করলো। দ্বিতীয়, ডোমিসাইল সার্টিফিকেট যেটা ইস্যু করে দিলে দুয়ারে সরকারের মতো ক্যাম্প করে দিক, যারা যারা আপনার কি বলবো এটাকে হিয়ারিং এ ডাক পড়েছে, অন্য কোন সার্টিফিকেটের দরকার নেই, কোন কাগজের দরকার নেই, বিডিও স্যারের, এসডিও স্যারের ডোমিসাইল সার্টিফিকেটের যার অথরিটি দিয়ে দিক, সার্টিফিকেট দিয়ে দিক, নিয়ে হাজির হবে। কিন্তু সার্টিফিকেট দেওয়ার রাইট দিয়ে রেখেছে তো পশ্চিমবঙ্গ সরকার, এটাও আগে জানতে হবে। তাহলে 3 নম্বর কি হলো, নোটিশটাও এখন চেপে রাখছে, বলছে তাহলে কোটি কোটি নাম বাদ হয়ে যাবে, বলছে তো মাইকে তৃণমূলের নেতারা। আর আমি বলছি কেন বাদ হবে? আমার প্রশ্ন কেন বাদ হবে? যখন আমি কথা বলেছি, হাসি মুখে কথা বলেছি অফিসারের সাথে, কিন্তু আসবার সময় এটাও হাসি মুখে বলে এসেছি যে আমরা যদি একটা লোকের নাম বাদ পড়ে বৈধ ভোটারের, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কোর্টে যাব, আপনাকেও কোর্টে টেনে নিয়ে যাব। আর অলরেডি গিয়ে বসে আছি কোর্টে, বাদ পড়বে এখান থেকে ধরে টেনে নিয়ে যাব আইনের মাধ্যমে। কি বলছি বুঝতে পেরেছেন? ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করছে না, এবার সাপ হয়ে কামড়াচ্ছে কে, ওজা হয়ে ঝাড়ছে, বুঝতে পেরেছেন? 2026 এর ইলেকশনটাকে এসআইআর দিয়ে পার করবে। বিজেমূল এটা পুরো ঠিক করে নিয়েছে, বিজেপি আর তৃণমূল মিলে। আজকে যারা বিজেপি কে 2021 ভোট দিয়েছিল, আজকের দিনে তারা আর ভোট দেবে না, কারণ বুঝতে পেরে গেছে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপি কে যারা ভোট দিয়েছিল, এই তৃণমূল আর বিজেপি আলাদা নয়। তাহলে কি করতে হবে? এমন পারসেপশন তৈরি করো মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেব বলে আবার নতুন করে 2021 বলেছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, ভোট দাও, বিজেপি ভোট নিল। এবার হচ্ছে ইস্যু হচ্ছে মুসলমানদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেবো, এটা হচ্ছে ইস্যু। আর তৃণমূল কি বলেছিল? মুসলমানদেরকে রেখে দেবো, 21-26 বলবে তোমার ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। একটা কথাই জোর গলায় বলে যাচ্ছি, কারো অভিশাপে কোন বৈধ ভোটারকে বাতিল করার ক্ষমতা কারো নাই, কারো আশীর্বাদে কোন অবৈধ ভোটারকে বৈধ ঘোষণা করার ক্ষমতা কারো নাই। অর্থাৎ কারো অভিশাপ বা আশীর্বাদে ভোটাধিকার চলে যাবে বা থেকে যাবে, এটা মাথা থেকে সরিয়ে দেন। সংবিধানের অধিকার অনুযায়ী, অনুচ্ছেদ 326 অনুযায়ী আপনি আমি ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আপনার আমার বয়স, আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে। এটাকে যদি কেউ কাটতে চায়, তার জবাব দেওয়ার জন্য কোর্ট আছে, কোর্টের মাধ্যমে বুঝে নেব, ছেড়ে কথা বলবো না। অযথা আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমি আবারও বলছি, আতঙ্কিত হবেন না। সমস্যা তৈরি করছে, মাথা ঠান্ডা রেখে সমাধান করতে হবে, অন্যথায় কি হবে? ভুল পদক্ষেপ নিলে ক্ষতি আমাদের হবে। আমরা যে ডেপুটেশন দিয়েছি, একটা প্রস্তাব রেখেছি ওখানে ডেপুটেশনে, কি যে আপনি আমি যে এসআইআর এর ক্যাম্পে যাচ্ছি তথা হিয়ারিং সেন্টারে যাচ্ছি, আপনাকে আমাকে কিন্তু রিসিভ দিচ্ছে না সব জায়গায়। গতকালকে বাসন্তীতে আমাদের নেতৃত্বরা দেখলাম লড়াই করে রিসিভের ব্যবস্থা করছে, কিন্তু লড়াই কেন করতে লাগবে? সারা রাজ্যের মানুষ যে আসছে, অ্যাপিয়ারেন্স হচ্ছে, অ্যাপিয়ার হচ্ছে যে আমরা হিয়ারিং এ এসেছি, তার প্রমাণপত্র হিসেবে তো পাচ্ছে না।
তাই প্রমাণপত্র হিসাবে প্রত্যেককে রিসিভ দিতে হবে, এই দাবিটাও তুলে এসেছি। নওশাদ সিদ্দিকী কি করছে যদি বলে, বলবে নওশাদ সিদ্দিকী এটা করতে গিয়েছিল। ওখানে এখানে গিয়ে বললে তো সেই অর্থে নাও দিতে পারে, কেন তাদের নির্দেশনা সেইভাবে দিয়া নেই, কিন্তু যেখানে মূল মাথা সেখানে গিয়েছে। আর আপনাদের বলছি এই সমস্যা থেকে উতরাবার সহজ দুটো পন্থা। এই যে সমস্যা হচ্ছে, এই যে সমস্যা হচ্ছে ব্লকে 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 গিয়ে তৃণমূলের নেতারা দেখছি দরজা ঠেলাঠেলি করছে। অফিস তো ভাই তোমাদের সরকারের, তোমাদের সরকারের অফিস, তুমিই যে ঠেলাঠেলি করছো। অফিসটা কার অফিস? পশ্চিমবঙ্গ সরকারের নয়, ওরাই তো সরকারে আছে, ওদের সরকারের অফিস, ওরাই যে ঠেলাঠেলি করছে। এটা পুরো নাটক করছে। ঠেলাঠেলি করতে লাগবে না, ঠেলাঠেলি আমরা বিরোধীরা করব, যদি করতে লাগে আমরা করব, আমরা তো সরকারে নাই। দুটো কাজ মমতা ব্যানার্জি করছে না, দুটো কাজ করলে এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়। আগে তো যা ভুল করেছে করেছে, এই মুহূর্তে দুটো কাজ দরকার। একটা হচ্ছে অ্যাজ চিফ মিনিস্টার অল পার্টি মিটিং এর কল করুক, অর্থাৎ পশ্চিমবাংলা যত রাজনৈতিক দল আছে তাদের নেতাদেরকে ডাকুক, যে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমি এই পদক্ষেপ নিচ্ছি। যেমন আপনাদের বলে দিই, পেহেলগাঁওতে যে টেরর অ্যাটাক হয়েছিল জানেন তো, টেরর অ্যাটাকের পরে যে আমরা আক্রমণে যাব পাকিস্তানের সাথে, এইটা আলোচনা হয়েছিল। অল পার্টি মিটিং ডেকেছিল, অল পার্টি মিটিং ডেকেছিল, সেখানে রাহুল গান্ধীজি অল আউট বলেছিল, আপনারা যা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা সেটাতেই সমর্থন করব, এই সমর্থন জুগিয়েছিল। আজকের ডেটে পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, রাজ্য সরকারের উচিত অল পার্টি মিটিং ডাকা। ওই অল পার্টি মিটিং ডেকে প্রস্তাব নিয়ে আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে, আইএসএফ এর আমি চেয়ারম্যান হিসাবে আপনাদের জানিয়ে রাখতে চাই, মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলার ভোটারদের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে এদের হয়রানি বন্ধের জন্য যা ব্যবস্থা নেবে আমি চেয়ারম্যান আমি তাই সমর্থন করব। অল পার্টি মিটিংটা রাখুক, তাহলে তো বুঝতে পারবো যে তুমি পশ্চিমবাংলার মানুষের হয়রানিটা তুমি বন্ধ করতে চাইছো। ডাকছে না। যেমন অল পার্টি ডেকেছিল মোদিজি, রাহুল গান্ধীজি সাপোর্ট করে দিয়েছিল। আর আমি বলছি পশ্চিমবাংলার মানুষের সাথে পশ্চিমবাংলা সরকার যা ব্যবস্থা নেবে এই মানুষের হয়রানি বন্ধ, যে তাটা কি আছে এটা কি আমরা সমর্থন করব। অল পার্টি মিটিং ডাকাতে মমতা ব্যানার্জির কেউ যদি না আসে, জানবেন খাম চিহ্নর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান হিসেবে সেখানে যাচ্ছে বাংলার মানুষদের স্বার্থে। কিন্তু করবে, করতে হবে, এই আওয়াজটা তুলতে হবে। যারা গিয়ে ভিডিও অফিসের গেট নাড়ানাড়ি করছে তাদেরকেও বলছি একবার কল দিতে বলো মমতা ব্যানার্জিকে। তাহলে একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করানো হোক। আমি পশ্চিমবাংলার নাগরিক, আপনি পশ্চিমবাংলার নাগরিক, আপনি পশ্চিমবাংলার নাগরিক, আপনার উপরে ষড়যন্ত্র হচ্ছে, এটা সবাই দিনের আলোর মতো পরিষ্কার। আপনাকে অহেতুক হয়রানি করা হচ্ছে, আপনার কাজকর্ম ছেড়ে দিয়ে আপনাকে হিয়ারিং লাইনে দাঁড়াতে হচ্ছে, হিয়ারিং এর জায়গায় সেই পরিবেশ নয়। 300 লোকের নয় 3000 লোক, 2000 লোক, 1000 লোক হিয়ারিং এ চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে। সরকারের কাজটা তাহলে কি ভাই? সরকারের কাজটা কি? এটা অন্যায় হচ্ছে তো, অন্যায় থেকে আটকানো তো সরকারের কাজ, সেটা কি সরকার করছে? সেই জন্য আমি একটা প্রস্তাব দিচ্ছি, এটা যে অন্যায় হচ্ছে, এটা নিন্দাজনক কাজ হচ্ছে, এই অন্যায় নিন্দাজনক কাজটাই পশ্চিমবাংলার বিধানসভার অগাস্ট হাউস তথা আইনসভার মধ্য থেকে এটা পাস করানো হোক, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে কাজটা করছে সেটা নিন্দাজনক কাজ। এটা তাহলে মমতা ব্যানার্জির কাজ কি হবে? বিধানসভা ডাকতে হবে, বিধানসভা ডেকে কি করতে হবে? নিন্দা প্রস্তাব পাস করাতে হবে। আমি অনেক ক্ষেত্রে তৃণমূলের প্রস্তাবে আমি সাই দিইনি, অনেক প্রস্তাব জনসাধারণের জন্য নাই বলে আমি সাই দিইনি। যেমন সাই দিয়েছিলাম কোথায়, যেটা জনসাধারণের পক্ষে সেখানে আমি সাই দিই। তো আমি এখানে ওয়াদা করে যাচ্ছি, এটা জনসাধারণের পক্ষে। যখন নিন্দা প্রস্তাব আসবে, ভোটাভুটি যদি হয়, ভোটাভুটিতে আমি নওশাদ সিদ্দিকী বিরোধী বিধায়ক হয়েও আমি শাসকের ভোট দেব বাংলার মানুষের স্বার্থে। এগুলো করতে বলুন, দেখবেন এইগুলো করবেন। আর রাস্তাঘাটে নেবে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, ওটা তো বিরোধীরা করবে, ওটা তো বিরোধীরা করবে। তা কি করছে? আমি কি বলছি আপনাদের বুঝে আসছে? প্রথম কথা, বিজেপি নিয়ে কেন আমি সমালোচনা করছি না। বিজেপি
আপনাকে আমাকে পেরেশান করার জন্য এই অনৈতিক পন্থা অবলম্বন করেছে, কিন্তু আমার রাজ্য সরকার বলছে আপনাকে আমি পেরেশানি হতে দেব না বলে চিৎকার করছে। তো পেরেশানি হতে দেব না বলে চুপ করে বসে থাকলে হবে কি? তার জন্য তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি বলছেন ভাইজান খিদে লেগেছে, আমি বলছি সবাই সব ক্ষুধার্তকে খাবার আমি ক্ষুধার্ত মুক্ত করে দেব, যারা আছেন ক্ষুধার্ত মুক্ত করব বলে ডায়লগ বাজি করছি। ক্ষুধার্ত মুক্তর জন্য তো খাবারটা দিতে হবে, নাহলে হাতে কাজ তুলে দিতে হবে, ব্যবস্থা তো করতে হবে। কিন্তু তা না ব্যবস্থা করে আমি কি চিৎকার করছি সবাইকে আমি ক্ষুধার্ত মুক্ত করব, কিন্তু খাবারের ব্যবস্থা করছি না। তাই মমতা ব্যানার্জি সবাই অ্যাড্রেস করছে অন্যায় হচ্ছে বলে চিৎকার করলেও প্রকৃত অর্থে যেটা দরকার সেটা করছে না। তাই আপনাদের বলবো সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। তাই আপনি আমি সজাগ সতর্ক না থাকলে এর থেকে ভয়ঙ্কর দিন আসবে। তাই আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে। অহেতুক আতঙ্কিত হবেন না, ওরা আতঙ্কিত করার চেষ্টা করছে, আপনি আমি আতঙ্কিত হব না। আপনাকে আমাকে চোখ কান খুলে চলতে হবে। আর যদি কেউ বলে নওশাদ সিদ্দিকী কি করছে, তার উত্তর নিশ্চিতভাবে আপনারা দিয়ে দেবেন যে সরকার কি করছে আগে উত্তর দাও। নওশাদ সিদ্দিকী একজন বিরোধী দলের বিধায়ক হয়েও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। তোমার সরকার অন্তত এই দুটো কাজ আগে করুক, এক সর্বদলের বৈঠক ডাকুক, ডেকে প্রস্তাব নিক ওখান থেকে একটা, আর একটা বিধানসভার মধ্য থেকে প্রস্তাব নিক। এই প্রস্তাব নিয়ে কি করবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে একটা চিঠি ধরাবে যে পশ্চিম বাংলার বিধানসভা এই আপনাদের কর্মকাণ্ডকে নিন্দা জানিয়ে এটা করেছে, এটাকে অবিলম্বে বন্ধ করুন। দ্বিতীয়, চিঠি দিয়ে কাজ না হলে সুপ্রিম কোর্টে মামলা করে এই প্রস্তাবটাতে অ্যাটাচ করে দিই, কাজ শেষ। সুপ্রিম কোর্ট এটাকে স্টে মেরে দেবে। আমার যতটুকু আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে বুঝতে পেরেছি সেটা কি করছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে বুঝতে পারবেন। সিঙ্গুরের টাটা কারখানা, আজকে মোদিজি এসে হই হই করবে ওখানে, মোদিজি অনেক কথা বলবে, কিন্তু এই টাটা তৈরি মানে ফিরত যেতে প্রতিবাদ যখন হচ্ছিল, তথাগত রায় বিজেপির বর্ষিয়ান নেতা, তিনি ওখানে ধর্নায় ছিলেন মমতা ব্যানার্জির সাথে। রাজনাথ সিং টাটা রানা কারখানা করতে পারে যে ধর্না হয়েছিল, রাজনাথ সিং বিজেপির এখন ডিফেন্স মিনিস্টার, তিনি ওখানে বসেছিলেন। আর বিজেপির পক্ষ থেকে আজকে এসে অনেক গল্প শোনানো হবে। সিঙ্গুর থেকে কাটা তাড়ানোর পক্ষে তৃণমূল যেমন ছিল, বিজেপি তাকে সাপোর্ট করেছিল। সেই বিজেপি আজকে 17 বছর পরে এসে 16 বছর পরে এসে কি বলছে, যেখানে নাকি কারখানা করার গল্প শোনাবে। তো এই ধরনের এখানে চলছে। আমি উদাহরণ আপনাদের একটা দেবো। কেন বলছিলাম যে টাটা যে কোর্টে হেরে গিয়েছিল বলে চলে গিয়েছিল, কোর্টে হেরে যাওয়ার পরে গিয়েছিল তো, কিন্তু কেস অনেক আগে হয়েছিল। একটু জেনে নেবেন, যারা এখানে বামপন্থী ভাইরা আছে বলতে পারবে। কোর্টে কেসে কিন্তু জিততে পারেনি। কি করলো? বিধানসভা থেকে এই প্রস্তাব নিল, সংখ্যা বেশি এমএলএ তৃণমূলের। প্রস্তাব হলো কি, এখানে টাটার কারখানা চলবে না। বাইরের মাইকগুলো অফ করে দাও। এখানে প্রস্তাব হলো কি, বাইরের মাইক অফ করেছো, এটা বলি শেষ করে। প্রস্তাব হলো কি বিধানসভা থেকে, যে টাটার কারখানা চলবে না, এই মর্মে। ওই প্রস্তাবের কপিটা সুপ্রিম কোর্টে মামলা চলছিল, সেখানে অ্যাটাচ করে দিল। সঙ্গে সঙ্গে অ্যাটাচ করে দেওয়ার পরেই মামলাতে কিন্তু টাটারা পরাজিত হয়েছিল। তাহলে একটা প্রস্তাবের গুরুত্বটা কতটা বুঝতে পেরেছেন? এটা মমতা ব্যানার্জি করবে না। বাইরে চিৎকার করবে, চেঁচামেচি করবে, রাস্তায় হই হুল্লোড় করবে। কিন্তু বড় ভাইজান কি বলেছিল সিএস সময় মনে আছে, যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক, মামলা করেনি, রাস্তায় ক্যাকাছিচি করেছে। আমি আপনাদের আবারও সতর্ক করে দিচ্ছি, এদের পাল্লায় পড়বেন না। এরা আপনাদের ভুল পথে পরিচালিত করবে। ঠিক যেভাবে
ওয়াকাফ মানবো না মানবো না মানবো না, আমি থাকতে ওয়াকাফ আইন লাগু হতে দেব না। গল্প শুনিয়ে 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 হঠাৎ একদিন ওয়াকাফ আইনকে মেনে নিল। ঠিক এসআইআর নামে যে চক্রান্ত বিজেপি করছে ইসিআই কে সাথে নিয়ে, ইনি বলছেন আমি এই চক্রান্তের বাইরে আছি বলে এই জন্যই সিম্প্যাথি নেওয়ার কথা বলছেন। এই চক্রান্তর যে জাল তৈরি হয়েছে, এই যে জাল তৈরি হয়েছে, এই জাল বুনার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং ইসিআই সমানভাবে শ্রম দিচ্ছে। তাই এই চক্রান্তের হাত থেকে আপনাকে আমাকে বাঁচতে গেলে কি করতে হবে? চোখ কান খুলে রাখতে হবে। এদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করতে হবে, আইনি লড়াই করতে হবে। তবে আন্দোলন করতে হবে অহিংসার পথ অবলম্বন করে। হিংসার পথ অবলম্বন করে যদি আন্দোলন করেন, আন্দোলন দীর্ঘমেয়াদী হবে না, আন্দোলনের ফল আপনারা পাবেন না। তাই আন্দোলনের যদি ফল পেতে চান, আন্দোলন করতে হবে, তবে চেষ্টা শান্তিপূর্ণভাবে করতে হবে।